টিআর কাবিখা সহ সহায়তা প্রকল্পে অনিয়মের অভিযোগ, বড় অংশই যায় স্থানীয় জনপ্রতিনিধি নেতাদের পকেটে। রোহিঙ্গাদের জরুরি তহবিল সংগ্রহে দাতা সম্মেলন আজ, ভাষান্তরে নিতেই জোর দেবে ঢাকা। দাফনের আগে কেঁদে ওঠা শিশু মরিয়ম ঢাকা মেডিকেলে মারা গেছে, ভর্তি ছিল এনআইসিইউতে। করোনায় বিশ্বে একদিনে 4,32,000 রোগী শনাক্তের রেকর্ড, 24 ঘন্টায় 6 সহস্রাধিক মৃত্যু। এবং বোধনের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। 7টার পর মণ্ডপে প্রবেশ বন্ধ। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি শাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছি মূল খবরে। দরিদ্র পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে নানা প্রকল্পের মাধ্যমে অর্থ বরাদ্দ দেয় সরকার। তবে এর একটা বড় অংশই দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের পকেটে চলে যায় বলে অভিযোগ রয়েছে। টিআর কাবিখা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা, সব প্রকল্পের ক্ষেত্রেই রয়েছে অনিয়মের অভিযোগ। কুষ্টিয়ার মিরপুর উপজেলার সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারে বরাদ্দ ছিল 43,500 টাকা, অথচ এর বিপরীতে কাজ হয়েছে মাত্র 5 থেকে 6,000 টাকার। এলাকাবাসীর অভিযোগ, বাকি টাকা আত্মসাৎ করেছেন স্থানীয় জাসদ নেতা জালাল উদ্দিন। জেলায় এমন অন্তত 69টি প্রতিষ্ঠানের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। 15 দিন আগেও আমরা খুব দুর্ভোগে ছিলাম। 15 দিন আগে এই পর্যন্ত পানি পড়ে গেছিল। একটা প্রতিষ্ঠানের নামে যখন একটা জিনিস আসে, এখন এই জিনিসটা যদি না পায় তাহলে শুধু তো আমার একলা কষ্ট না, সবারই কষ্ট। অবশ্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, এমন কোনো অভিযোগের কথা জানেন না তিনি। এই ব্যাপারে আমি জানি না এবং এটার খোঁজখবর না নিয়ে আমি বলতে পারবো না, ভাইকে বলতে পারবো। লক্ষ্মীপুরে শুধু কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনের বিরুদ্ধেই রয়েছে 29টি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ। এ নিয়ে দুদকে একটি মামলাও দায়ের হয়েছে। জেলার আরও 5 ইউনিয়নের অন্তত 50টির মতো এমন অনিয়মের অভিযোগ থাকলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। আমি এই সরকারি যে প্রকল্প, এই প্রকল্পগুলো যথারীতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয়েছে। অডিটে তারপরে যায়, সন্তুষ্টজনক কাজ তারপরে যায়, এলাকা পাইছে। শরীয়তপুরে প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে নাওডোবা ইউপি সদস্য শাহিন ফকির, সালমা বেগম ও মনিরা বেগমের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, 9,000 টাকা ভাতার মধ্যে 7 থেকে 8,000 টাকায় দিয়ে দিতে বাধ্য হন তারা। আমার 9,000 উড়াইছি, 9,000 মধ্যে 1,000 দিছে আর 8,000 নিয়ে দিছে টাকা। 9 কাছ থেকে রাখছি, 1,000 টাকা স্যারকে দিয়ে দিছি। ও যে স্যারেরা যারা বই দিছিল না, তাদের কাছেই যেমন দিয়ে দিছে, তার খরচা ফরচা এটা সেটা করছে। এই জন্য এসব অভিযোগের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানায় সমাজসেবা অধিদপ্তর। মেম্বার যদি নিজে আত্মসাৎ করে, তার বিরুদ্ধে আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেব। আর আমাদের যদি কোনো কর্মী এই ধরনের কাজে জড়িত থাকে, তাহলে প্রমাণিত হলে অবশ্যই আমরা বিভাগীয় ব্যবস্থা নেব। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতিবাজ ও অনিয়মকারীদের আইনের আওতায় আনা হলেও বেশিরভাগই থেকে যাচ্ছেন অধরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোহিঙ্গাদের জন্য জরুরি তহবিল সংগ্রহে আন্তর্জাতিক দাতা সম্মেলন আজ। তহবিলের পাশাপাশি প্রত্যাবাসন ইস্যুতেও দাতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানাবে ঢাকা। এ সময় ভাষান্তরে রোহিঙ্গাদের অস্থায়ী স্থানান্তরে সরকারের অবস্থানের কথাও তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। বাংলাদেশ, মিয়ানমার সহ নানা দেশে থাকা রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে জরুরি মানবিক সহায়তা নিশ্চিতে আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে বসছে দাতারা। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় হবে এই সম্মেলন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR-এর এ আয়োজনে অংশ নেবে বাংলাদেশ, মিয়ানমারও। এতে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে এবছর জাতিসংঘ $1 বিলিয়ন সহায়তার আবেদন জানালেও সংগ্রহ হয়
অর্ধেকেরও কম। এ অবস্থায় প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাগিদ দিতেই এ আয়োজন। এতে 1 বছরের পরিবর্তে 3 থেকে 10 বছর মেয়াদের জন্য তহবিল সংগ্রহের প্রস্তাব আসতে পারে। বাংলাদেশ চাইবে যে এইটা শুধু একটা হিউম্যানিটেরিয়ান এফোর্টের জন্য এই মিটিংটা যেন না হয়, এটা যেন একটা সমাধানের একটা বিষয় যেন এখানে থাকে। অর্থাৎ বাংলাদেশের জন্য মেইন ফোকাস বা প্রায়োরিটি হচ্ছে গিয়ে এই রিপ্যাট্রিয়েশন। রোহিঙ্গা আবাসনের জমি, নিরাপত্তা, প্রাকৃতিক সম্পদের ব্যবহার সহ অনেক কিছুই নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার এসবের আর্থিক দিক বিবেচনার প্রস্তাবও দেবে ঢাকা। এছাড়া 1 লাখ রোহিঙ্গাকে অস্থায়ীভাবে ভাষাঞ্চলে নেবার বিষয়েও দেয়া হবে বিশেষ গুরুত্ব। ইন্টারন্যাশনাল কমিউনিটির ওইটাও ভাবার কোনো কারণ নাই যে আমরা এই রোহিঙ্গাদেরকে ভাষাঞ্চলে পার্মানেন্টলি নিয়ে যাচ্ছি বা তাদের কোনো ধরনের চিরস্থায়ী বন্দোবস্ত করছি। আমরা ভাষাঞ্চলের সুন্দর জায়গা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা কার্যক্রমে অর্থায়নের ব্যাপক ঘাটতি প্রতি বছরই বাড়ছে। এ অবস্থায় সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হবে সম্মেলন থেকে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ পর্যন্ত মারাই গেল মরিয়ম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার পর দাফনের সময় নড়ে ওঠা শিশুটি টানা 6 দিন শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিল। বুধবার রাতে ঢাকা মেডিকেলে মারা যাওয়ার পর মরিয়মকে উত্তরায় দাফন করা হয়। 16 অক্টোবর ভোরে ঢাকা মেডিকেলে জন্ম নেয় শাহিনুর ইয়াসিন দম্পতির কন্যা মরিয়ম। নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নেয়া শিশুটিকে মৃত হিসেবে সনদ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর রায়েরবাজার কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়ার সময় বাবা ইয়াসিনের কোলে কেঁদে ওঠে মরিয়ম। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে আবারও ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের NICUতে। কিন্তু শেষ পর্যন্ত নবজাতক মরিয়মকে বাঁচানো সম্ভব হয়নি। কবরস্থান থেকে হাসপাতালে ফেরার 6 দিনের মাথায় বুধবার রাত 11:30টার দিকে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেল মরিয়ম। মরিয়মের বাবার অভিযোগ, সঠিক সময়ের অনেক আগে অনেকটা জিম্মি করেই মরিয়মকে ভূমিষ্ঠ করার পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাই শিশুটির শারীরিক জটিলতা বেড়েছে। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি ঢাকা মেডিকেলের কেউ। ওরা বললো যে নর্মালি করাবে, আমি বলছি যে না, আপনার সিজার করানোর কথা বলছি। ওরা সিজারে রাজি হয়নি, বলছে যে না, নর্মালি 24 ঘন্টার ভিতরে ডেলিভারি হয়ে যাবে। ওরা মেডিসিনের মাধ্যমে নর্মালি 24 ঘন্টার ভিতরে ডেলিভারি করাই ফেলাইছে আর কি। সেজন্য আজকে আমার বাচ্চার এই অবস্থা। পরে ঢাকা মেডিকেল থেকে রাত 2টার দিকে মরিয়মের মরদেহ নেওয়া হয় রায়েরবাজার কবরস্থানে। সেখান থেকে ফিরিয়ে দিলে নেওয়া হয় আজিমপুর কবরস্থানে। কিন্তু সেখানে সকালের আগে দাফনের ব্যবস্থা না থাকায় শেষ পর্যন্ত উত্তরায় নিজ এলাকায় দাফন করা হয় মরিয়মকে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। এবছর সড়কে 1097 দুর্ঘটনায় প্রাণ গেছে 1269 জনের। মৃত্যুহার আগের চেয়ে বেশি। শ্রমিক ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন বন্দর ও ঘাটে খালাসের অপেক্ষায় 22 লাখ টনের বেশি পণ্য। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। খোরাকি ভাতা, নিয়োগপত্র দেয়া, সার্ভিস বুক চালু সহ 11 দফা দাবিতে ধর্মঘট চালিয়ে যাচ্ছে নৌযান শ্রমিকেরা। কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের 16টি ঘাট। বন্দরের বহির্নোঙরে কয়েক লাখ টন পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় আছে কয়েকটি জাহাজ। বিভিন্ন বন্দর ও ঘাটে আটকে আছে 22 লাখ টন পণ্য। দাবি তো আমাদের খোরাকিটা, তারপর আমাদের মৃত্যুকালীন একটা ভাতা বা কিছু পাওয়া, সেইটাই। কিন্তু আসলে তো আমরা জাহাজ শ্রমিক সবচেয়ে অবহেলিত। শ্রমিক নেতারা জানান, এর আগেও নৌ শ্রমিকদের দাবি নিয়ে দফায় দফায় বৈঠক হলেও মালিকপক্ষ দাবি বাস্তবায়ন না করায় ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন তারা। এই অবস্থায় একমাত্র আমাদের বিশেষ করে ডিজি শিপিংয়ের সমস্যাগুলো সমাধান আর মালিকের খোরাকি ভাতাটা আমাদেরকে দিয়ে যদি সমাধান হয়ে যাবে, আর না হইলে এটা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলতে থাকবে। বাগেরহাটের মংলা বন্দর, খুলনার বিভিন্ন নদীর ঘাটে এবং যশোরের নোয়াপাড়ায় ছোট বড় 8 শতাধিক পণ্যবাহী নৌযান নোঙর ফেলে আছে। 10,000-এর বেশি নৌশ্রমিক কাজে যোগ না দেয়ায় পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।
বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে বিক্ষোভ মিছিল করেছে নৌ শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শ্রমিকদের। পুলিশের চাঁদাবাজি, মেরিনের অত্যাচার, ডাকাতি, ছিনতাই, নৌপথে চাঁদাবাজি এই আমরা রোধ করতে চাই এই আন্দোলনের মাধ্যমে। ৫,০০০ পণ্যবাহী নৌযান বন্ধ থাকায় ১০ লাখ টন মালামাল আটকা পড়েছে নারায়ণগঞ্জ বন্দরে। যত হুমকি দুমকি মামলা মোকদ্দমা আসুক না কেন, আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো ইনশাল্লাহ, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন আমরা চালিয়ে যাব। এছাড়া স্থবির হয়ে পড়েছে লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন নৌবন্দর। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শ্রমিকদের ধর্মঘট নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, শ্রমিকদের কর্মবিরতির কারণে খুলনার নৌঘাটে কি ধরনের পণ্য আটকে আছে আর কর্মসূচি নিয়ে আজকে তাদের অবস্থান কি? আপনি পুরো ফেরেমে কর্মসূচি নিয়ে আসলে শ্রমিকদের এখন পর্যন্ত কোনো কর্মসূচি নাই। আজকে খুলনাতে সকাল থেকে আপনার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির পরিমাণটি এখন সেইভাবেই হচ্ছে। আর গত দুদিন ধরে আসলে আজকে তৃতীয় দিনের মতো এই কর্মসূচি চলছে। গত দুদিন ধরে আমরা জাহাজের করে যে সকল পণ্যগুলো আসে সেই সকল পণ্যগুলো কিন্তু এখন পর্যন্ত আসলে এসে পারেনি এবং সেই পণ্যগুলো কিন্তু খালাস হচ্ছে না। আমরা এখানকার নৌযান শ্রমিকদের সঙ্গে যখন কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে খুলনা এবং নোয়াপাড়া জুড়ে প্রায় 10,000-এর মতন শ্রমিক তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তারা এই কর্মবিরতি পালন করছেন। এবং পাশাপাশি তারা আরো বলেছে যে 400-র মতন জাহাজ রয়েছে, যে সকল জাহাজের থেকে পণ্য খালাস এবং জাহাজগুলোতে পণ্য পরিবহন, এই দুইটা জিনিসই কিন্তু বন্ধ রয়েছে। এবং এখানকার শ্রমিক নেতৃবৃন্দরা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 5 দিনের মধ্যে আসলে তাদের এই দাবি দেওয়ার বিষয়ে যদি মালিক পক্ষ মেনে না নেয় তাহলে তাদের এই আন্দোলনের সঙ্গে যে যাত্রীবাহী নৌযানগুলো চলাচল করছিল সেই যাত্রীবাহী নৌযানের চালকেরা তারাও অংশগ্রহণ করবে এবং যাত্রী পরিবহন বন্ধ করে দিবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় বলতে হবে যে খুলনার সাথে এখানকার মোংলা বন্দরের কিছু বিষয় রয়েছে। মোংলা বন্দরে আমরা যতদূর জানতে পেরেছি সর্বশেষ সংবাদ পর্যন্ত মোংলা বন্দরে 11টি জাহাজ রয়েছে, যে 11টি জাহাজের মধ্যে 5টি জাহাজের পণ্য খালাস একেবারেই বন্ধ রয়েছে। আর মোংলা বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে মোংলা বন্দরে যেহেতু 98% পণ্য আপনার নদী পথে মানে বন্দরের বাইরে খালাস হয়, সেহেতু এই ধর্মঘট যদি চলতে থাকে তাহলে পণ্য খালাসের ক্ষেত্রে কিন্তু মোংলা বন্দরে একটি স্থবিরতা তৈরি হবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে আসলে আজকের এই নৌ পরিবহন শ্রমিকদের যে ধর্মঘট, সেই ধর্মঘটের সর্বশেষ সংবাদ। খুলনা থেকে শ্রমিকদের কর্মবিরতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। দুর্গতিনাশিনী দশভুজা দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ মহাষষ্ঠী। মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মর্তে আসবেন দেবী দুর্গা। এরই মধ্যে ভক্তদের আরাধনায় মুখর হয়ে উঠেছে মণ্ডপ আর মন্দিরগুলো। সকালে ষষ্ঠীর ঘট বসানোর পর পূজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যাবেলায় থাকছে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। সনাতন শাস্ত্র মতে অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই মর্তে আসেন দেবী দুর্গা। আগামীকাল সকালে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের পর শুরু হবে মহাসপ্তমীর পূজা। শনিবার মহা অষ্টমী পূজা ও সন্ধি পূজা। এদিন রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা হওয়ার কথা হলেও করোনার কারণে এবার তা হচ্ছে না। রোববার মহানবমী ও সোমবার দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর কারণে এবার সন্ধ্যা 7টার পর পূজা মণ্ডপে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। আজ মহাষষ্ঠী। মণ্ডপ আর মন্দিরগুলো ভক্তদের আরাধনায় এরই মধ্যে মুখর হয়ে উঠেছে। পঞ্জিকা অনুযায়ী আজ দেবীর ষষ্ঠাদি কলারাম্ভ সকাল 9:57 মধ্যে। সকালে দুর্গাদেবীর ষষ্ঠীর ঘট বসবে ও পূজা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বা ঢাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানায় র্যাব। সরকারি হাসপাতাল থেকে রোগীদের বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সরিয়ে নেওয়ার ঘটনা নতুন নয়। দেশের বিভিন্ন জেলা থেকে জটিল রোগ নিয়ে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে আসা রোগীদেরও পড়তে হচ্ছে দালাল চক্রের খপ্পরে। 18 তারিখ ওই মহিলাটা আমাকে বলতেছে, কই এইখানে রাইখা কোনো লাভ নাই, তোমার বাইরে আমার এক প্রফেসর আছে ওইখানে নিয়ে যাও। আমার জামাইকে নিয়ে অন্য হাসপাতাল নিয়ে 2,000 টাকা নিয়ে গেছে। 25,000 টাকাটা ব্যবস্থা বলি ওরা নিয়ে যখন আর টিয়া নাই তো এবার ভাগাই দিই। আমার ছেলে এখানে আমরা ভর্তি আমরা করাইছি। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার পঙ্গু হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আটক করা হয় 11 জনকে। এই কাজের জন্য ক্লিনিক থেকে মাসে আয় 10 থেকে 12,000 টাকা।
এদেরকে বললে রুগী দিতে, কোনো সময় ফার্মেসি যেতাম, বললে দিলে দিল, না দিলে আমি চলে যেতাম। এই আমার মাসে 12,000 টাকা বেতন। আর আমি তখন কাজ করি না তো স্যার, ওই যে একবার জরিমানা দিয়ে আমি গেছি। মক্কা আছে, কিচেন আছে, এদিকে আছে 1,000 দেয়, 500 দেয়, কোনো সময় 2,000 টাকা দেয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি হাসপাতাল দালাল মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। যারা মূলত প্রান্তিক শ্রেণীর মানুষ, তারা এই যে নিটোরের গেটেই ঢুকতে পারে না, অর্থাৎ একটা বড় সিন্ডিকেট তৈরি করে রাখা হয়েছে এই বাইরে। তারা নানা ধরনের তাদেরকে হুমকি ধামকি এবং ব্রেন স্টর্মিং বা ব্রেন ওয়াশ করে যে এখানে সেবা হবে না, এখানে ভালো সেবা না, আপনারা পাশের হসপিটাল আছে, বেসরকারি বিভিন্ন হসপিটাল, সেখানে গেলে আপনার অল্প খরচে উন্নত মানের চিকিৎসা পাবেন, ভালো স্পেশালাইজড ডক্টর আছে, অর্থাৎ নানা ধরনের কথা। প্রতারণা থেকে রক্ষা পেতে রোগীদের সচেতন থাকারও আহ্বান জানায় র্যাব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বকশীবাজারে 2 কোটি টাকার মেয়াদোত্তীর্ণ চকলেট সহ শিশু খাদ্য ও প্রসাধনী জব্দ করেছে র্যাব। এ সময় 2 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 22 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শিশুদের ব্যবহৃত নকল প্রসাধনীর খোঁজ পাওয়ায় রাজধানীর বকশীবাজারে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জনসন বেবি পাউডার সহ বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী পাওয়া যায়। এছাড়া নামি দামি ব্র্যান্ডের নামে তৈরি নকল এবং মেয়াদোত্তীর্ণ চকলেটও পাওয়া যায়। এ সময় এসব ভেজাল পণ্য তৈরির কারখানায় অভিযান চালানোর দাবি জানান দোকানিরা। ওটা আমাকে বলছে নষ্টটা ফালাই দেবে, কারণ ডেট নাই কেন বা কিভাবে চলে গেল আমি এটা কিভাবে বলবো। আচ্ছা, ইন্ডিয়ান মালগুলো স্যার আমি কিনছি ছটা করে, মানে ওরা তো ইন্ডিয়ান লাখেজ পাটির মাল, যদি স্যার এটা 2 নম্বর হচ্ছে স্যার আমি জানি না, আমি এইগুলো বিক্রি করবো না জীবনেও। এটা তো আমরা ইনফোর থেকে কিনি, ইনফোর থেকে, কেন ওনার তো তথ্য হবে মিনিমাম, যারা তো বড় ইনফোর এটা তথ্য হবে। আমরা ছোটো দোকানদার, আমরা ওর থেকে আমরা আনি ছটা আনি বেশি, এখানে যারা বড় ইনফোর আছে আমরা ওদেরকে তথ্য হবে আগে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মেয়াদোত্তীর্ণ চকলেট সহ বিভিন্ন শিশু খাদ্যে নতুন করে মেয়াদের লেবেল লাগিয়ে বিক্রি হচ্ছিল এসব দোকানে। এছাড়া নিম্নমানের নকল প্রসাধনী বেশি দামে বিক্রির প্রমাণও মিলেছে। এই যে একটা প্যাকেট আমার হাতে আছে, এখানে ডেটটা ছিল, এই ডেটটা তুলে তার ডেটটা তুলে ফেলেছে এবং তুলে এখানে তারা নতুন করে ডেট মারতেছে এবং আমার সামনে যতগুলি প্যাকেট আছে সবগুলো তারা ডেট তুলে ফেলেছে এবং এখানে দেখলাম যে আপনার যে এখানে এই লেবেলিংগুলো তারা করতেছে এবং এই সিলটাও। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানায় র্যাব। সরকারি হাসপাতাল থেকে রোগীদের বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সরিয়ে নেওয়ার ঘটনা নতুন নয়। দেশের বিভিন্ন জেলা থেকে জটিল রোগ নিয়ে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে আসা রোগীদেরও পড়তে হচ্ছে দালাল চক্রের খপ্পরে। 18 তারিখ ওই মহিলাটা আমাকে বলতেছে, কই এইখানে রাইখা কোনো লাভ নাই, তোমার বাইরে আমার এক প্রফেসর আছে, ওইখানে নিয়ে যাও। আমার জামাইকে নিয়ে অন্য হাসপাতাল নিয়ে 2,000 টাকা নিয়ে গেছে, 25,000 টাকাটা ব্যবস্থা বলি, ওরা নিয়ে যখন আর টিয়া নাই তো এবার ভাগাই দিই, আমার ছেলে এখানে আমরা ভর্তি আমরা করাইছি। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার পঙ্গু হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আটক করা হয় 11 জনকে। এই কাজের জন্য ক্লিনিক থেকে মাসে আয় 10 থেকে 12,000 টাকা। এদেরকে বললে রুগী দিতে, কোনো সময় ফার্মেসি যেতাম, বললে দিলে দিল, না দিলে আমি চলে যেতাম। এই আমার মাসে 12,000 টাকা বেতন। আর আমি তখন কাজ করি না তো স্যার, ওই যে একবার জরিমানা দিয়ে আমি গেছি। মক্কা আছে, কিচেন আছে, এদিকে আছে 1,000 দেয়, 500 দেয়, কোনো সময় 2,000 টাকা দেয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি হাসপাতাল দালাল মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। যারা মূলত প্রান্তিক শ্রেণীর মানুষ, তারা এই যে নিটোরের গেটেই ঢুকতে পারে না, অর্থাৎ একটা বড় সিন্ডিকেট তৈরি করে রাখা হয়েছে এই বাইরে। তারা নানা ধরনের তাদেরকে হুমকি ধামকি এবং ব্রেন স্টর্মিং বা ব্রেন ওয়াশ করে যে এখানে সেবা হবে না, এখানে ভালো সেবা না, আপনারা পাশের হসপিটাল আছে, বেসরকারি বিভিন্ন হসপিটাল, সেখানে গেলে আপনার অল্প খরচে উন্নত মানের চিকিৎসা পাবেন, ভালো স্পেশালাইজড ডক্টর আছে, অর্থাৎ নানা ধরনের কথা। প্রতারণা থেকে রক্ষা পেতে রোগীদের সচেতন থাকারও আহ্বান জানায় র্যাব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বকশীবাজারে 2 কোটি টাকার মেয়াদোত্তীর্ণ চকলেট সহ শিশু খাদ্য ও প্রসাধনী জব্দ করেছে র্যাব। এ সময় 2 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 22 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শিশুদের ব্যবহৃত নকল প্রসাধনীর খোঁজ পাওয়ায় রাজধানীর বকশীবাজারে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জনসন বেবি পাউডার সহ বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী পাওয়া যায়। এছাড়া নামি দামি ব্র্যান্ডের নামে তৈরি নকল এবং মেয়াদোত্তীর্ণ চকলেটও পাওয়া যায়।
এ সময় এসব ভেজাল পণ্য তৈরির কারখানায় অভিযান চালানোর দাবি জানান দোকানিরা। বা ওটা আমাকে বলছে নষ্টটা ফালাই হবে, কারণ ডেট নাই কেন বা কিভাবে চলে গেল আমি এটা কিভাবে বলবো। আচ্ছা ইন্ডিয়ান মালগুলো স্যার আমি কিনছি ছটা করে, মানে ওরা তো ইন্ডিয়ান লাকেজ পার্টির মাল, যদি স্যার এটা 2 নম্বর হচ্ছে স্যার আমি জানি না, আমি এইগুলো বিক্রি করবো না জীবনেও। এটা তো আমরা ডাইরেক্ট ইনফোর্ট থেকে কিনি, ইনফোর্ট থেকে, কেন ওনার তো তথ্য হবে মিনিমাম, যারা তো বড় ইনফোর্ট এটা তথ্য হবে। আমরা ছোটো দোকানদার, আমরা ওর থেকে আমরা আনি 6 টাকা বেশি, এখানে যারা বড় ইনফোর্ট আছে আমরা ওদেরকে তথ্য হবে আগে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মেয়াদ উত্তীর্ণ চকলেট সহ বিভিন্ন শিশু খাদ্যে নতুন করে মেয়াদের লেবেল লাগিয়ে বিক্রি হচ্ছিল এসব দোকানে। এছাড়া নিম্নমানের নকল প্রসাধনী বেশি দামে বিক্রির প্রমাণও মিলেছে। এই যে একটা প্যাকেট আমার হাতে আছে, এখানে ডেটটা ছিল, এই ডেটটা তুলে তার ডেটটা তুলে ফেলেছে এখানে, এবং তুলে এখানে তারা নতুন করে ডেট মারতেছে, এবং আমার সামনে যতগুলি প্যাকেট আছে সবগুলো তারা ডেট তুলে ফেলেছে। এবং এখানে দেখলাম যে আপনার যে এখানে এই লেবেলিংগুলো তারা করতেছে এবং এই সিলটাও তারা এখানে মারতেছে, এই সিল দিয়েই তারা মারছে। এটা একটি মারাত্মক অপরাধ। এসব নকল ও মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য এবং প্রসাধনী বিভিন্ন পাড়া মহল্লার দোকানে সরবরাহ করা হয়। এতে চরম ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 25 অক্টোবর দেশে ফিরতে চান দুর্নীতি মামলার আসামি পিকে হালদার। ফেরা মাত্রই তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে পাওনাদারদের টাকা পরিশোধে তাকে সহযোগিতা করতে বলা হয়েছে। বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। প্রশান্ত কুমার হালদার প্রথমে রিলায়েন্স ফাইন্যান্স এবং পরে এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। একই সাথে আরও 4টি আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন। এর একটি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড। এসব প্রতিষ্ঠান থেকে ঋণের নামে টাকা সরিয়ে ফেলার অভিযোগ পিকে হালদারের বিরুদ্ধে। ওই 4 প্রতিষ্ঠানের একটি এখন বিলুপ্তির পথে, বাকি 3টিও গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। প্রায় 350 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে গত 8 জানুয়ারি মামলা করে দুদক। এরই মধ্যে স্ট্রাকচারাল লিমিটেড কোম্পানি পাওনা 8 কোটি টাকার দাবিতে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডকে অবসায়নের মামলা করে। ওই মামলায় 21 জানুয়ারি পিকে হালদার সহ 20 জনের সম্পত্তি জব্দ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। পাওনাদারদের টাকা পরিশোধে সহযোগিতার কথা বলে মঙ্গলবার আদালতের হেফাজতে দেশে ফেরার আবেদন করেন পিকে হালদার। পলাতক ব্যক্তির পক্ষে এই ধরনের আবেদন করা আইনের দৃষ্টিতে এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন আদালত ওনাকে বললেন যে এটা ওনার অ্যাপ্লিকেশনটা মিসকনসিভ এবং ওনার প্রেয়ারটা মিসকনসিভ, এবং আদালত আদেশ দিলেন যে উনি যদি বাংলাদেশে আসেন তো ওনাকে সাথে সাথে অ্যারেস্ট করে জেল হাজতে ওনাকে আবদ্ধ রাখার জন্য। সে আইনের হেফাজতে চলে যাবে নামার সঙ্গে সঙ্গে, এবং সেটা অ্যাটর্নি জেনারেল অফিসকে ইনফর্ম করতে হবে বাই ফাইলিং এফিডেভিট কমপ্লায়েন্স, যে আদেশটা কমপ্লাই হয়েছে। তবে পাওনাদারদের অর্থ আদায়ের নজির আছে কিনা এমন প্রশ্নে দুদকের আইনজীবী জানান, যেহেতু পিকে হালদার দেশে ফিরে পাওনা অর্থ পরিশোধে সহযোগিতা চেয়েছে তাই আদালত এই আদেশ দেন। তবে অতীতে সর্বোচ্চ আদালতের আদেশেও অর্থ পরিশোধ না করার নজির রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি আজকে পর্যন্ত রফিকুল আমিন বা ডেস্টিনি থেকে একটি পয়সাও ফেরত দেওয়া হয়নি। সেটা আমি আদালতে গতকাল নিবেদন করেছি। সে আগে দেশে আসুক, আইনের আশ্রয় যাক, তারপরে বুঝতে পারবে। দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে 25 অক্টোবর দেশে ফিরতে টিকিট কেটেছেন পিকে হালদার। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার জামিন আবেদন খারিজের পর এনু রূপন হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন। গত বছর 24 সেপ্টেম্বর 2 ভাই এনু রূপনের বাড়িতে অবৈধ সম্পদের খোঁজে অভিযান চালায় র্যাব। ওই অভিযানে প্রায় 5 কোটি টাকা, 8 কেজি স্বর্ণালংকার এবং 6টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। পরে তাদের সম্পদের বিষয়ে অনুসন্ধান চালায় দুদক। অনুসন্ধান শেষে গত বছর 35 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি। করোনা পরীক্ষার নামে প্রতারণায় অভিযুক্ত জেকেজির মামলায় সাক্ষী হাজির না করায় রাজধানীর গুলশান ও খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী সাক্ষ্য নেওয়া হবে 3রা নভেম্বর। দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেয়। এ সময় জেকেজি চেয়ারম্যান ডক্টর সাবরিন আরিফ চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী সহ 8 আসামির জামিন আবেদন নাকচ করে দেয় আদালত। এ মামলায় গেল 20 আগস্ট অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণ শুরু হয় 27 আগস্ট।
রাষ্ট্রপক্ষের ৪৩ সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র ৬ জন। বাকি সাক্ষীদের বাসস্থান গুলশান ও খিলগাঁও থানায়। সাক্ষীদের কেন আদালতে উপস্থিত করা হয়নি তা জানতে ২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নোটিশ দিয়েছে আদালত। এ সময় সাবরিনা ও আরিফ সহ ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন। সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যুর ঘটনার আলামত নষ্ট ও তাকে হত্যায় অভিযুক্ত এসআই আকবরকে পালাতে সহায়তার অভিযোগে এসআই হাসান উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের। তিনি জানান, এসআই আকবরের পালানোর পেছনে কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে পুলিশ সদর দপ্তর। তাদের তদন্তে এসআই হাসানের সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি এখন পুলিশের হেফাজতে আছেন। গত ১১ই অক্টোবর নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমেদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে ওসমানী মেডিকেলে তার মৃত্যু হয়। এই ঘটনায় মামলার পর ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া সহ ৪ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। তারপর থেকে এখনও সন্ধান মেলেনি এসআই আকবরের। করোনা মহামারীর কারণে বছরের একটা লম্বা সময় বন্ধ ছিল সড়ক যোগাযোগ। তারপরও এবছরের সেপ্টেম্বর পর্যন্ত সড়কে দুর্ঘটনা ঘটেছে ১০৯৭টি। এসব দুর্ঘটনায় প্রাণ গেছে ১২৬৯ জনের। এই মৃত্যুহার গত বছরের চেয়েও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ সড়কের নিশ্চয়তা আটকে আছে কাগজে কলমে। সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে ২০১৮ সালে ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে সরকার। কিন্তু তাতেও কমেনি সড়কের মৃত্যুর মিছিল। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে, ২০১৯ সালে সারা দেশে অন্তত ৩,৯৪০টি দুর্ঘটনা ঘটেছে, আর এতে নিহত হয়েছে ৪,৩৫৭ জন। অর্থাৎ দুর্ঘটনায় গড়ে মারা গেছে ১.১০ জন। এবছর করোনার কারণে প্রায় ২ মাস বন্ধ ছিল গণপরিবহন চলাচল। পরে চালু হলেও তা ছিল সীমিত আকারে। তারপরও সেপ্টেম্বর পর্যন্ত দুর্ঘটনায় মারা গেছেন ১.৫ জন। অর্থাৎ গত বছরের চেয়েও দুর্ঘটনায় মৃত্যুর হার এবছর বেশি। বাস্তবিক প্রয়োগের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি, যার ফলে আমরা মনে করি যে যদি এখনই আমরা কোনো পদক্ষেপ না নিই, এটা কিন্তু ভবিষ্যতেও এই দুর্ঘটনা হবে এবং এটা বাড়তে পারে। শুধু তাই না, সড়কের ক্ষেত্রে ইন্সপেকশনগুলো কিন্তু করা হয় না। তারপর হচ্ছে চালকরা কিন্তু এখনও সে বেতন কাঠামোতে যেতে পারি নাই, আমরা বাস রুট ফ্র্যাঞ্চাইজি এখন আমরা দেখতে পারিনি। তারপরে হচ্ছে চালকদের প্রতিযোগিতা যেমন রয়েছে, গাড়িগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখা যাচ্ছে আনফিট বা ঝুঁকিপূর্ণ গাড়িগুলো চলছে। সারা দেশের আঞ্চলিক মহাসড়ক ও ছোট সড়কগুলোতে ছোট যান চলাচল দুর্ঘটনার কারণ বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তার দাবি, দুর্ঘটনার কারণ চিহ্নিত করে সেগুলো সমাধানের চেষ্টা করছে সরকার। সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন শুরু করেছে। জাতিসংঘ ঘোষিত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক অগ্রাধিকার চিহ্নিত করে আমরা বাস্তবায়ন করছি ৩ বছর ব্যাপী ন্যাশনাল রোড সেফটি অ্যাকশন প্ল্যান। দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন হলেও করোনার কারণে তা পুরোপুরি কার্যকর হয়নি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন সংস্কারের অভাব আর কর্তৃপক্ষের উদাসীনতায় বগুড়া সদর ও শেরপুর পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল অবস্থা। খানাখন্দে ভরা এসব সড়কে চলতে গিয়ে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন 2 এলাকার বাসিন্দারা। বর্ষা মৌসুমের প্রতিকূলতা সহ অর্থের অভাবে সড়ক সংস্কারে দেরি হচ্ছে বলছেন জনপ্রতিনিধিরা। এটি দেশের সবচেয়ে বড় এবং প্রথম শ্রেণীর পৌরসভা বগুড়া সদরের সড়ক। এই শহরে কাঁচা পাকা মিলিয়ে 1030 কিলোমিটার সড়কের বেশিরভাগেরই এমন দশা। প্রায় 30 বছর আগে রেল স্টেশনের পাশের এই সড়ক নির্মাণের পর আর কখনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। পৌর শহরের চেলোপাড়া থেকে বুজরুকবাড়িয়া পর্যন্ত চন্দনবাইশা রোডের অবস্থা আরও নাজুক। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ সড়কে বছরের বেশিরভাগ সময়ই জমে থাকে কাদা ও পানি। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থার জন্য পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। আলাদা একটা ফান্ড নিয়ে আসার জন্য প্রায় 100 কোটি টাকার মতো, এটা যদি আমরা নিয়ে আসতে পারি, আল্লাহর রহমতে পৌরসভার
রাস্তাঘাট ওইরকম কাঁচা থাকবে না। এদিকে জেলার শেরপুর পৌরসভার ২৬ কিলোমিটার সড়কের বেশিরভাগের অবস্থাও নাজুক। খানাখন্দে ভরা বাজার রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চলাচলের অনেক কষ্ট হয়, স্পেশালি যখন বৃষ্টি হয় তখন রাস্তা দিয়ে একবারেই চলাচল করা হয়। আরও ভালো হওয়া দরকার, না হওয়ার জন্য মানুষের চলাচল সহ নানান বিঘ্ন ঘটছে। প্যানেল মেয়র জানান, সড়ক সংস্কার সহ পৌরসভার উন্নয়নে ৩১৪ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এই অর্থ পেলেই শুরু হবে কাজ। নতুন করে আবার বরাদ্দ যে সেই বরাদ্দে ৩১৪ কোটি টাকা, এই বরাদ্দও কিন্তু আমরা এতদিনে পাইতাম, কিন্তু করোনা পরিস্থিতির কারণে এটা আসলে আমরা ১৮৭৬ সালে যাত্রা শুরু করা শেরপুর পৌরসভা ১৯৯৯ সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয়। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। স্কুল মাদ্রাসায় এবছর বার্ষিক পরীক্ষা হচ্ছে না, অটো প্রমোশন পাবেন শিক্ষার্থীরা। অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের মূল্যায়ন করা হবে। এজন্য ৩০ দিনের একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী। করোনার কারণে গত 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাতিল হয়েছে জেএসসি, পিএসসি এবং এইচএসসি পরীক্ষা। এবার বার্ষিক পরীক্ষাও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, 30 দিনের একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এই সিলেবাসের উপরে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট দেয়া হবে। সেটির উপরে শিক্ষার্থীদের দুর্বলতাগুলো বোঝা যাবে। তবে এটি নিয়ে কোনো চাপ হবে না শিক্ষার্থীদের। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। আমরা এই 30 কর্মদিবসের এই সিলেবাসটি, সংক্ষিপ্ত সিলেবাসটি আমরা আবার করব। এটি অনেকটা যারা ইতোমধ্যে করেছেন তাদের জন্য একটা রিভিশন মতো হবে। এই সিদ্ধান্তে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা খুশি। যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে এটা খুবই ভালো একটি সিদ্ধান্ত, এবং ছাত্রছাত্রীর জন্য তাদের পড়ালেখার মূল্যায়নটা পায় সেদিকে নজর রাখতে হবে। আপাতত আমরা আমাদের অ্যাসাইনমেন্টের উপর বেশি গুরুত্ব দিব। আমরা অ্যাসাইনমেন্টের জন্য স্টুডেন্টের আইডি এবং রোল নাম্বার দেখে ভিন্ন ভিন্ন টপিক দিব, যাতে তারা গ্রুপ অ্যাসাইনমেন্ট না দিয়ে সঠিকভাবে শিখে আমাদের কাছে উপস্থাপন করতে পারে। শিক্ষা গবেষকরা বলছেন, ভালো সিদ্ধান্ত হয়েছে। অ্যাসাইনমেন্টের সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা এখন পড়াশোনার সঙ্গে থাকবে। তা আমি মনে করি এই সিদ্ধান্তের বাইরে আসলে অন্য কোনো বিকল্প তো আপাতত আমাদের হাতে নেই। তো এখন যে সরকার সিদ্ধান্তটি নিয়েছে, এটি শিক্ষার্থীদেরাও কি করবে, এক ধরনের এঙ্গেজমেন্টের মধ্যে থাকবে। যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হিড়িক পড়েছে নতুন কোম্পানি নিবন্ধনে। সেপ্টেম্বরে 1 মাসের রেকর্ড প্রায় 1600 কোম্পানি নিবন্ধিত হয়েছে আরজেএসসিতে, যা গত বছরের একই সময়ের তুলনায় 31 ভাগ বেশি। ব্যবসায়ীরা বলছেন, করোনার ধাক্কা কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর লক্ষণ এটি। তারা বলছেন, কর্মসংস্থানেও এর ইতিবাচক প্রভাব পড়বে। করোনার সংক্রমণ ঠেকাতে মার্চের শেষ সপ্তাহ থেকে প্রায় 2 মাস বন্ধ থাকে অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান। এই সময় অর্থনীতির নানা সূচকে ধস নামে, শূন্যের কোটায় নেমে আসে নতুন কোম্পানি নিবন্ধন। রেজিস্টার অব জয়েন্ট স্টক আরজিএসসির হিসাবে এপ্রিলে একটিও নতুন কোম্পানি নিবন্ধিত হয়নি। মেতে নিবন্ধন নেয় মাত্র 10টি প্রতিষ্ঠান। তবে জুন থেকে বদলাতে থাকে চিত্র। নিবন্ধন নেয় 550 প্রতিষ্ঠান। জুলাইয়ে আরও বাড়ে নতুন নিবন্ধন, তালিকাভুক্ত হয় 1350-র বেশি কোম্পানি। আগস্টে এই সংখ্যা কিছুটা কমলেও সেপ্টেম্বরে রেকর্ড সংখ্যক কোম্পানি নিবন্ধিত হয়। করোনার ভিতরেও, এই মহামারীর ভিতরেও মানুষ ব্যবসার দিকে ঝুঁকে আসছে, নতুন কোম্পানি খুলছে, এবং আরজিএসসি মানুষের সেবাকে সহজ করার জন্য এবং রেজিস্ট্রেশন কার্যক্রম যাতে দ্রুত হয়ে যায় সেগুলো আমরা খুব সচেতন আছি। ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যবসার প্রসার বেড়েছে, সুযোগ বেড়েছে অনলাইন ও প্রযুক্তি কেন্দ্রিক ব্যবসারও। নতুন এসব উদ্যোগকে টেকসই করতে সহজ শর্তে ঋণ দেওয়ার দাবিও জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। পজিটিভ যে গ্রোথ যেটা দেখছি এটা যাতে কন্টিনিউ হয়, আর এটা হলে যেটা হবে যে আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে মানুষের চাকরি চলে যাবে, নতুন কর্মসংস্থান তৈরি হবে না, তো এইখানে কিন্তু দেখা যায় বাংলাদেশের বেসরকারি খাতের যে স্ট্রেংথ, আমাদের যে স্ট্রেংথ, আমরা কিন্তু সবসময়
যত বাধা ছিল সবকিছু পেরিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন লকডাউনে অফিস আদালত বন্ধ থাকায় এখন কোম্পানি নিবন্ধন বাড়ছে। ব্যবসার পরিবেশ উন্নয়নে খরচ কমিয়ে আনতে পারলে নিবন্ধনের এ ধারা জোরদার হবে বলেও মনে করছেন তারা। যত বেশি আমরা এই ফার্ম ফরমেশনের দিকে যাব, আমি বলেছি অর্থনৈতিক উন্নয়নের এটাও একটা বড় মাপকাঠি। তো সেজন্য আমাদের ব্যবসার পরিবেশ, কস্ট অফ বিজনেস, কমপ্লায়েন্সের কস্ট, রিস্ক এগুলো কমাতে হবে এবং ব্যবসার পরিবেশকে স্মল, মিডিয়াম এবং লার্জ সবার জন্যই অত্যন্ত কনজিনিয়াল করে আমাদেরকে তুলতে হবে। আরজেএসসির হিসাবে জুন থেকে সেপ্টেম্বর 4 মাসেই কোম্পানি নিবন্ধনের জন্য নামের ছাড়পত্র নিয়েছে প্রায় 13,000 প্রতিষ্ঠান। অর্থাৎ নতুন কোম্পানি খোলার হার সামনে আরও বাড়বে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী 23 অক্টোবর মুক্তি পাচ্ছে 49 বাতাস। সিনেপ্লেক্সের 3 শাখা সহ চট্টগ্রামের একটি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। ছবি মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। প্রেক্ষাগৃহ খুলেছে, কিন্তু নেই মানসম্মত সিনেমা। ক্ষতির আশঙ্কায় বেশিরভাগ প্রযোজক সিনেমা মুক্তি দিতে চাইছেন না। এরকম পরিস্থিতিতে 23 অক্টোবর মুক্তি পাচ্ছে কাঙ্ক্ষিত সিনেমা 49 বাতাস। আমি অর্ধেকটা দম নেই, বাকিটা একসাথে নেব বলে। যদিও ছবিটি 13 মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল, করোনা পরিস্থিতির কারণে মুক্তি পিছিয়ে যায়। এটা কিন্তু একটা বড়সড় বিপ্লব ঘটাবে জেনেটিক্সে। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। ছবির কাহিনী সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ তিনি। তবে জানালেন, পরাবাস্তব প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হলেও এর গল্পটা প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়। প্রেমের গল্প, সায়েন্স ফিকশন তো সায়েন্স ফিকশনই হয়, কিন্তু এটা একটু সারিয়াল সায়েন্স ফিকশন, মানে পরাবাস্তবতার উপস্থাপনাটা পরাবাস্তব, কিন্তু এটা পরাবাস্তব ছবি বলে ভুল বলা হবে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের 3টি শাখায় মুক্তি পাবে ছবিটি। এছাড়া চট্টগ্রামের একটি সিনেপ্লেক্সেও চলবে। এত কম প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে মোটেই চিন্তিত নন পরিচালক। দর্শক গ্রহণ করলে আগামীতে আরও বেশ কয়েকটি সিনেমা হলে মুক্তি দেয়া হবে। যেখানে আমি দেখলাম 7 মাস ধরে মানুষের মানসিক স্বাস্থ্যের অনেক ধরনের অবনতি হচ্ছে, মানুষ অনেক বিষণ্ণ, বদ্ধ, সেখানে আমার তো একটা সুযোগ মানুষের মন ভালো করার চেষ্টা করা, এটা তো আমার জন্য একটা সুযোগটা আমি নিই। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলে নিশ্চয়ই মারা যাব না। 49 বাতাসের প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। এ ধরনের ছবি বিরতির পর সিনেমা হলে দর্শক ফেরাতে সহায়তা করবে বলেও আশা তাদের। চরিত্রটা খুব সাধারণ, আহামরি নায়কোচিত ওরকম কোনো বিশেষ কিছু নেই। খুব সাধারণ একটা ছেলের গল্প। যারা অভিনেতা, যা হয়তো দীর্ঘদিনের স্বপ্ন থাকে আমি এরকম একটা ক্যারেক্টার করব, ফরচুনেটলি এই ক্যারেক্টারটা আমার করার সুযোগ হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি নিয়ে চলছে আলোচনা। ছবিটি ঘিরে তাদের প্রত্যাশাও অনেক। বাকি নিঃশ্বাসটুকু আমার প্রাণে। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বিশ্বে একদিনে 4,32,000 রোগী শনাক্তের রেকর্ড। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমিতের সংখ্যা 4,15,00,000-এর বেশি। নতুন 6,800 প্রাণহানি নিয়ে মোট মৃতের সংখ্যা 11,35,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রাণ গেছে 1200-র বেশি মানুষের। এর সাথে দেশটির মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2,27,000-এর বেশি। নতুন 63,000-এর বেশি রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যা 85 লাখ ছাড়িয়েছে। ভারতে একদিনে মৃত্যু হয়েছে 703 জনের। দেশটিতে এ পর্যন্ত 1,16,000-এর বেশি প্রাণহানি হয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে 56,000 মানুষের দেহে। এ নিয়ে ভারতের মোট আক্রান্তের সংখ্যা 77 লাখ ছাড়ালো। ব্রাজিলে বুধবারের 571 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,55,000। দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছে প্রায় 26,000 বাসিন্দা। জরুরি অবস্থা উপেক্ষা করে 8ম দিনেও উত্তপ্ত থাইল্যান্ডের রাজপথ। সরকার পতন ও রাজতন্ত্রের ক্ষমতা কমানোর দাবিতে বুধবার পুলিশের সঙ্গে গণতন্ত্রপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাজনৈতিক সংকট আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পার্লামেন্টের মাধ্যমে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। শর্ত সাপেক্ষে জরুরি অবস্থা তুলে নেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চার পদত্যাগ ও রাজার ক্ষমতা কমানোর দাবিতে নতুন করে বিক্ষোভ শুরু হয় 14 অক্টোবর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাতভর সমাবেশ থেকে আটক হন বেশ কয়েকজন। 15 অক্টোবর জারি করা হয় জরুরি অবস্থা। আদেশে একসঙ্গে 4 জনের বেশি জড়ো হওয়া সহ গণমাধ্যমের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়। জলকামান ব্যবহার করেও বিক্ষোভকারীদের দমানোর চেষ্টা চালায় পুলিশ। এদিকে জামিনের একদিন পর 20 অক্টোবর আবারও গ্রেফতার হন আন্দোলনের প্রধান দুই নেতা পারিচি ওয়াকার ও পানোসায়া সিথিজি ওয়ারান্তানকুল। জরুরি অবস্থা জারি করে সরকার জনগণ ও গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। মৌলিক অধিকার ও মুক্তির দাবিতে 6 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমাদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু সরকারের আরোপিত অন্যায্য বিধিনিষেধে আমরা হতাশ, কিন্তু তারপরও আন্দোলন চালিয়ে যাব। বুধবারও সরকার বিরোধী বিক্ষোভ হয় ব্যাংককে। এদিন টেলিভিশন সম্প্রচারিত এক ভিডিও বার্তায় জরুরি অবস্থা তুলে নেওয়ার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চার। সহিংস পরিস্থিতি দমানো আমার সরকারের প্রথম পদক্ষেপ। ব্যাংককে জরুরি অবস্থা তুলে নেওয়ার প্রস্তুতি চলছে, তবে সেটি কেবল তখনই সম্ভব যখন সবাই শান্ত হবেন। প্রতিবাদকারীদের দাবি মেনে দেশ পরিচালনা অসম্ভব। কোনো সহিংসতাও আমি চাই না। জনগণের চাহিদা পার্লামেন্টে তুলে আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। জুলাই থেকে শিক্ষার্থীদের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংবিধান পরিবর্তন সহ কয়েক দফা দাবিতে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। রাজতন্ত্রের সংস্কারের দাবি জড়লো হয় আগস্টে। দেশটির আইন অনুযায়ী থাইল্যান্ডের রাজতন্ত্রের সমালোচনা করা বেআইনি, আর এই অপরাধে দীর্ঘ সময় কারাদণ্ডেরও বিধান আছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিবর্ণ পরাজয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করল রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে শাখতার দানেৎস্কের বিপক্ষে 3-2 গোলে হেরেছে লস ব্লাঙ্কোস। অ্যাথলেটিকোকে 4-0 গোলে উড়িয়ে হারিয়ে দাপুটে শুরু বায়ার্নের। পোর্তোর বিপক্ষে ম্যান সিটির জয় 3-1 গোলে, আর আয়াক্সের বিপক্ষে 1-0 গোলে জিতেছে লিভারপুল। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে রামোসের শূন্যতা শুরু থেকেই টের পায় রিয়াল। 29 মিনিটে লেমোস মার্টিন্সের গোলে এগিয়ে যায় শাখতার। 4 মিনিট পরই ভারানের আত্মঘাতী গোলে 2-0 গোলে লিড নেয় ইউক্রেনের ক্লাবটি। বিরতিতে যাওয়ার স্বাগতিকদের চমকে দিয়ে স্কোরলাইন 3-0 করেন সলোমন। ভাগ্য বদলে দ্বিতীয়ার্ধের শুরুতেই বেনজেমাকে নামান জিদান। 54 মিনিটে গোল শোধ করে গ্যালাকটিকোদের ফেরার ইঙ্গিত দিয়েছিলেন লুকা মডরিচ। এরপর বদলি হিসেবে নেমে কয়েক সেকেন্ডের মধ্যেই ভিনিসিয়াস জুনিয়র গোল করলে জমে ওঠে ম্যাচ। শেষ দিকে ভিএআরে গোল বাতিল হলে হারের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। সাইফুদ্দিনের তাণ্ডব, মুস্তাফিজের দুর্দান্ত বোলিং আর তামিমের ব্যাটিং দৃঢ়তা, তারপরও জেতেনি দল, উঠতে পারেনি ফাইনালে। বৃষ্টি আইনে নাজমুল একাদশ জিতেছে 7 রানে। শুক্রবার ফাইনালে তাদের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ একাদশ। তামিমদের বাঁচা মরার ম্যাচ। নেট রান রেটে এগিয়ে থাকায় নির্ভর শান্ত একাদশ, তবে টপ অর্ডারের ব্যর্থতায় অস্বস্তি। সৌম্য, ইমন, শান্ত আরও একবার বিপদে ফেলেছেন দলকে। এবারও মুশফিক, আফিফের প্রতিরোধ। বিপদ কেটে যাওয়ার আগে বৃষ্টি এসে তাল হারানোর শঙ্কা। 1 ঘন্টা 55 মিনিটের বৃষ্টিতে ম্যাচ নামে 41 ওভারে। তাতে দুজনে পথ হারাননি। 90 রানের জুটি করেন তারা। এই জুটিতে যখন বড় সংগ্রহের আশা, তখন অসময়ে ফিরেছেন ইনফর্ম মুশফিক, আফিফ। 50-র পর সাইফুদ্দিনের শিকার মুশফিক, আফিফ থামেন 40-এ। আগের ম্যাচগুলোতে অবদান রাখতে পারলেও এদিন তৌহিদ হৃদয়, ইরফান শুকুররা পারেননি। শুরুর মতো ইনিংসের শেষ পর্যন্ত সাইফুদ্দিন ভুগিয়েছে শান্তর দলকে। টুর্নামেন্টের প্রথম 5 উইকেট নিয়েছেন টাইগার পেসার। 165 রানে অল আউট প্রতিপক্ষরা। ফাইনালে উঠতে তামিমদের সামনে ডিএল নিয়মে 164 টার্গেট। ভুলের সুযোগ নেই। ধৈর্য নিয়ে খেললেও বিজয় হতাশ করেছেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ব্যর্থতার খোলস থেকে বেরিয়ে খেলেছেন 57 রানের ইনিংস। কিন্তু অধিনায়কের অর্জন বিসর্জন দিয়েছে মিডল অর্ডার। অঙ্কন, ইয়াসির, মিঠুনদের আউটে টার্গেট কঠিন হয়ে যায়। লোয়ার অর্ডার থেকেও আসেনি ম্যাচ জয়ী ইনিংস। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত হলেও মুশফিকের চোটে শান্তদের অস্বস্তি বেড়েছে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে আজ রাতে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। চেন্নাইকে হারিয়ে মোমেন্টাম ফিরে পেয়েছে রাজস্থান। আসরে টিকে থাকতে জয়ে ধারাবাহিক হতে হবে স্মিথের দলকে।
দুই ইংলিশ রিক্রুট জস বাটলার ও বেন স্টোকস আছেন দুর্দান্ত ছন্দে। বোলিংয়ে আর্চারের গতি প্রতিপক্ষের ভয়ের কারণ, অন্যদিকে অস্তিত্বের লড়াই হায়দ্রাবাদেরও। হারলেই কঠিন হবে প্লে অফের সমীকরণ। টানা 3 হারে আত্মবিশ্বাসের তলানিতে ওয়ার্নারের দল। শেষ 4 নিশ্চিতে দারুণ কিছু করতে চায় হায়দ্রাবাদ। চলতি আসরের প্রথম দেখায় জয় পেয়েছিল রাজস্থান। হকি নাকি ব্যক্তি স্বার্থ রক্ষায় মোহামেডান মেরিনার্সের শাস্তি মওকুফের সিদ্ধান্ত, এ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক জানিয়েছেন, নিয়ম ভাঙার সংস্কৃতি হকিকে ঠেলে দিয়েছে ধ্বংসের মুখে। অন্যদিকে মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্সের মত, সাবেক কমিটির ব্যর্থতা ঢাকতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ফুটবলের পর হকিতেও নিয়ম ভাঙার সংস্কৃতি। 2013-তে 4 খেলোয়াড়ের নিষেধাজ্ঞা, গ্যালারিতে মেরিনার্সের তাণ্ডব লীলা। কোনো সিদ্ধান্তে অটুট থাকতে পারেনি হকি ফেডারেশন। প্রতিবারই সবাই পার পেয়েছে হকির বৃহত্তর স্বার্থকে ঢাল করে। 2020-এ এসেও ফেডারেশন ধরে রেখেছে ধারাবাহিকতা। শর্ত সাপেক্ষে মওকুফ করা হয়েছে মোহামেডান ও মেরিনার্সের 4 কর্মকর্তার নিষেধাজ্ঞা। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন 5 বছর নিষেধাজ্ঞায় থাকা মোহামেডানের আরিফুল হক প্রিন্স। তবে ডিসেম্বরে লিগ শুরুর সিদ্ধান্ত কমিটির অদূরদর্শিতা বলে মনে করছেন তিনি। ডিসেম্বরের ফার্স্ট উইক এটা কিভাবে সম্ভব? কারণ আপনারা জানেন যে কোনো টুর্নামেন্ট লিগের আগে আমাদের একটা ওয়ার্ম আপ টুর্নামেন্ট হয়, তো সেটা কবে হবে? তো এটা নিজেদের ব্যর্থতা ঢাকতেই নাকি এই নিয়ম ভাঙার সংস্কৃতি। প্রতিযোগিতা সঠিকভাবে পরিচালনার জন্য বাইলস তৈরি, সেখানে সবাই সমান। অভিযোগ উঠেছে নিজেদের স্বার্থ রক্ষায় এভাবে একের পর এক নিয়ম ভেঙে হকিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ফেডারেশনের কতিপয় কর্তা ব্যক্তি। আমাদের মধ্যে কিছু সুবিধাবাদী মহল আছে যারা সবসময় দেখবেন এই ধরনের সময়গুলোতে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করে। কাউকে সাসপেন্ড করেন অথবা জরিমানা করেন, যদি সেটা আপনি ধরে না রাখতে পারেন আমার মনে হয় তাহলে করা উচিত না। গুঞ্জন আছে অবনমিত উষা ক্রীড়া চক্রকে দেয়া হচ্ছে লিগে খেলার অনুমতি। সবশেষ লিগে অংশ না নেয় বায়োলজ অনুযায়ী রেলিগেটেড হয়েছিল পুরান ঢাকার দলটি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীতে প্রায় 7 মাস বন্ধ দেশের ফুটবল। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত হওয়ায় ফিরেছে স্বস্তি। করোনা প্রোটোকল মেনে প্রস্তুতির তোড়জোড় শুরু হয়েছে। ম্যাচের আগে 3 দফা করোনা পরীক্ষা হবে ফুটবলারদের, নিশ্চিত করেছে ন্যাশনাল টিমস কমিটি। অনলাইন মিটিংয়ে যোগ দিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন হেড কোচ জেমিটে। দেশের খেলাধুলার বড় বিজ্ঞাপন ক্রিকেট, কিন্তু ক্রিকেটের আগেই ফুটবলের আন্তর্জাতিক ম্যাচের আয়োজক হচ্ছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে 13 ও 17 নভেম্বর 2টি প্রীতি ম্যাচ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই প্রস্তুতির বিষয় নিয়ে অনলাইন মিটিংয়ে বসেছিল ন্যাশনাল টিমস কমিটি। ম্যাচের আগে মোট 3 বার করোনা পরীক্ষা হবে ফুটবলারদের। 23 অক্টোবর ক্যাম্পে রিপোর্ট করার আগে একবার, ক্যাম্প শুরুর 1 সপ্তাহ পর দ্বিতীয়বার, আর শেষটা প্রীতি ম্যাচের আগে 9 অথবা 10 নভেম্বর। হেড কোচ জেমিডে সহ অধিনায়ক জামাল ভুঁইয়ার দেশে ফেরার তারিখও প্রায় চূড়ান্ত। Tarak Kazi, we expect him to come on 28th of October. জামাল ভুঁইয়া 29 অক্টোবর দেশে ফিরবে। হেড কোচ জেমি ডে আর অ্যাসিস্ট্যান্ট কোচ স্টুয়ার্ট সহ আমাদের গোলকিপিং কোচ, ফিটনেস কোচ দেশের বাইরে আছেন। এরা সবাই 29 অক্টোবরের মধ্যে ফিরে আসবে আশা করছি। নেপাল দলের জন্য 14 দিনের কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা রাখছে না বাংলাদেশ। নেপাল দল চার্টার্ড বিমানে ওঠার 72 ঘন্টা আগে করোনা পরীক্ষা করবে। বাংলাদেশে নেমে আরও একবার তাদের পরীক্ষা হবে। কোভিডের লক্ষণ থাকলে 4 থেকে 5 দিনের মধ্যেই বোঝা যায়। 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন দেখি না। অনলাইন মিটিংয়ে যোগ দিয়ে জেমিডে গুরুত্ব দেন ফুটবলারদের ফিটনেসের উপর। করোনায় বড় বিরতির পরও তার কণ্ঠে আশাবাদ। বাংলাদেশের মতো নেপালও ফুটবল থেকে দীর্ঘদিন দূরে। ফিটনেসের অবস্থা ওদেরও ভালো না। আমাদের ফুটবলারদের ফিট হয়ে ওঠা জরুরি, তবেই ভালো ফুটবল খেলা সম্ভব হবে, আর সেক্ষেত্রে ওদের হারানো কঠিন হবে না। 2 দলের অনুশীলন বঙ্গবন্ধু স্টেডিয়াম আর শেখ জামাল মাঠে। বিকল্প ভেন্যু হিসেবে থাকছে কমলাপুর। 2টি প্রীতি ম্যাচে সীমিত পরিসরে দর্শক রাখার পরিকল্পনা রয়েছে বাফুফের। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।